প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা 12তম পাঠ শুরু করতে যাচ্ছি। মহান রব্বুল আলমিনের প্রতি শুকরিয়া, আমরা 11টি পাঠ এই পর্যন্ত শেষ করতে পেরেছি। আর আজকে 12তম পাঠের হিসাব বিজ্ঞানের বিষয় হচ্ছে সমন্বয় দাখিলা, অ্যাডজাস্টিং জার্নাল। সমন্বয় বলতে আমরা বুঝি একাধিক বিষয়ের মধ্যে যদি মিলিয়ে দেওয়া হয়, যেমন পানি যোগ চিনি, তাহলে তো শরবত হয়ে গেল। এটা হচ্ছে সমন্বয়, এই দুইটার বিষয়ে এটা সৃষ্টি হয়েছে। এই দুইটার একটার সাথে আরেকটা মিলিয়ে দেওয়াটাই হচ্ছে সমন্বয়। আমরা আজকে হিসাব বিজ্ঞানের যে সমন্বয় বা সমন্বয় জাবেদা, সেটি বিষয়ে বিস্তারিত আলোচনা করব। আমি আশা করছি তোমরা আজকের ক্লাস মনোযোগ সহকারে শুনছো। চলো আমরা স্লাইড শুরুতে যাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা স্লাইড শুরুতে চলে আসছি। আমরা দেখতে পাচ্ছি যে আজকের পাঠ 12তে, তো আলহামদুলিল্লাহ আমরা 11টি পাঠ শেষ করে আজকে 12টি শুরু করতে যাচ্ছি। আজকের বিষয় হচ্ছে হিসাব চক্রের একটি অংশ, সমন্বয় দাখিলা বা জাবেদা, ইংরেজিতে যাকে বলা হচ্ছে অ্যাকাউন্টিং সাইকেল, অ্যাডজাস্টিং জার্নাল। আজকের পাঠে যা যা থাকবে: সমন্বয় দাখিলা কি, সমন্বয় দাখিলার প্রকারভেদ, সমন্বয় দাখিলা লেখার কৌশল এবং সমন্বয় দাখিলার উদাহরণ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আশা করি তোমাদের মনোযোগ রেখেছ। আমরা এরপরে শিখব সমন্বয় দাখিলের সংজ্ঞা। আমরা জানি যে কোনো প্রতিষ্ঠানে সারা বছরই কিছু লেনদেন থাকে এবং সেই লেনদেন সমূহ জাবেদা লিপিবদ্ধ করা হয়। জাবেদা হতে খতিয়ান হিসাব এবং রেওয়ামিল তৈরি করা হয়। পরবর্তী কাজ হচ্ছে আর্থিক বিবরণী প্রস্তুত করা। কিন্তু এমন কিছু লেনদেন থাকে যা সংঘটিত হওয়ার কথা ছিল কিন্তু ঘটেনি, অর্থাৎ বকেয়া। আবার কিছু লেনদেন থাকে যা সংঘটিত হওয়ার কথা ছিল না কিন্তু ঘটেছে, অর্থাৎ অগ্রিম। এরকম লেনদেনগুলি প্রকৃত আয় অথবা ক্ষতি নির্ণয়ে প্রভাবিত হয়। অতএব বলা যায়, হিসাব বছর শেষে আয় ও ব্যয়ের মধ্যে সঠিকভাবে সামঞ্জস্যের জন্য যে জাবেদা লেখা হয় তাকে সমন্বয় জাবেদা বলে। আমরা এর মধ্যে দেখলাম যে কিছু লেনদেন সংঘটিত হওয়ার কথা ছিল, যেমন মজুরি দেওয়ার কথা ছিল এই সপ্তাহে বা এই মাসে, আমি এখনো দিতে পারি নাই। অথবা আমার একটি ক্লাব আছে যেখানে কোনো ড্রামা বা নাটক অনুষ্ঠিত হবে। আমার যেদিন অনুষ্ঠিত হবে তার 2 দিন 3 দিন আগে আমি টিকিট বিক্রি করে ফেলেছি। এটা হচ্ছে ওই দিনের আগের ঘটনা ঘটেছে, অর্থাৎ অগ্রিম টিকিট বিক্রি করেছি। সুতরাং এগুলি আমার যখন ইনকাম স্টেটমেন্ট তৈরি করব বা আয় বিবরণী তৈরি করব, এক্ষেত্রে আমার প্রকৃত আয় বা ক্ষতি নির্ণয়ে প্রভাব বিস্তার করে, যার জন্য এই লেনদেনগুলোকে আমাদেরকে সমন্বয় করতে হয়। সমন্বয় জাবেদার প্রকারভেদ। কাইন্ডস অফ অ্যাডজাস্টিং জার্নাল। প্রথমত 2 প্রকার: বকেয়া, অগ্রিম। একটু আগে যেটা বলেছি, লেনদেন সংগঠিত হয় নাই অথবা হয়ে গেছে। ডিউ বলা হয়, এরিয়ার বলা হয়, আউটস্ট্যান্ডিং বলা হয় বকেয়াকে। অ্যাডভান্স বলা হয়, প্রিপেইড বলা হয়, আনআর্নড বলা হয়, ডেফার্ড বলা হয় অগ্রিমকে। এই বকেয়া এবং অগ্রিমগুলো কিন্তু আবার বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে। যেমন বকেয়া দেখো 2 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে কি বকেয়া ব্যয়, এক্সাম্পল হচ্ছে স্যালারি ডিউ, ওয়াইজেস এরিয়ার, অথবা ওয়াইজেস ডিউ হতে পারতো এখানে, অথবা আউটস্ট্যান্ডিং হতে পারতো। স্যালারি ডিউ, ওয়াইজেস এরিয়ার। আয় বকেয়া, ইনকাম ডিউ,
যেমন বাকিতে বিক্রি করেছি, আমি বাকিতে সেবা প্রদান করেছি, পরবর্তীতে আমি টাকা পাবো। এগুলা হচ্ছে বকেয়ার উদাহরণ। নেক্সট, অগ্রিমের উদাহরণ বলি প্রকারভেদের মধ্যে। যেমন ব্যয় অগ্রিম, খরচ অগ্রিম করে ফেলেছি আমি। যেমন পত্রিকায় বিজ্ঞাপন দেব আগামী সপ্তাহে, আগামী মাসে, এই জন্য টাকাটা এখন দিয়ে ফেলেছি, অগ্রিম বিজ্ঞাপন। আয় অগ্রিম, আয় অগ্রিম হচ্ছে আমরা যদি কোনো আয় অগ্রিম পেয়ে থাকি, যেমন আমার একটা ট্রেনিং সেন্টার আছে, ওই ট্রেনিং সেন্টারে যে সমস্ত শিক্ষার্থী আছে, শিক্ষানবিশ আছে, তাদের কাছ থেকে আমি 6 মাসের 1 বছরের টাকা একসাথে নিয়ে নিলাম, যেটাকে বলা হয় অগ্রিম শিক্ষানবিশ সালামি প্রাপ্তি, অ্যাডভান্স অ্যাপ্রেন্টিসশিপ প্রিমিয়াম, অথবা অগ্রিম টিকিট বিক্রয়। এগুলো হচ্ছে অগ্রিম আয়ের উদাহরণ। এই সমন্বয় দাখিলাগুলা লেখার যে কৌশল, সেটা আলোচনায় আসছি। সমন্বয় দাখিলা বা জার্নাল, অ্যাডজাস্টিং জার্নাল দুটি হিসাবকে প্রভাবিত করে। একটা হচ্ছে কি মূল হিসাব, আর একটা হচ্ছে কি সমন্বয় হিসাব। এই সমন্বয় হিসাবটা হয়তো সম্পত্তি হতে হবে অথবা ব্যয় হবে। আর আমরা জানি যে সম্পত্তি বা ব্যয় হলে এটা ডেবিট ব্যালেন্স হয়। সেই সমন্বয়টা দায়ও হতে পারে আবার আয়ও হতে পারে। আমরা জানি যে দায় বা আয় ক্রেডিট ব্যালেন্স হয়। তাহলে সমন্বয় দাখিলা কয়টি হিসাবকে প্রভাবিত করে? দুইটি। একটা হচ্ছে কি মূল হিসাব, আর একটা সমন্বয় হিসাব। যেমন বকেয়া বেতন, এক্ষেত্রে মূল হিসাব হচ্ছে বেতন। যেহেতু আমি প্রতি মাসে বেতন দিয়ে আসছি, এটা আমার মূল হিসাব। আর সমন্বয় হিসাব হলো বকেয়া বেতন, যে বেতনটা আমি এখনো পরিশোধ করি নাই। অগ্রিম ভাড়া, এক্ষেত্রে মূল হিসাব হলো ভাড়া, আর সমন্বয় হিসাব হলো অগ্রিম ভাড়া। মূল বলতে আমরা যেটা সাধারণ জাবেদায় লিখে থাকি সেটা হচ্ছে মূল, আর যেটা ঘটে নাই অথবা ঘটে গেছে সেগুলো হচ্ছে সমন্বয় হিসাব। অতএব এই সমন্বয় হিসাব দুই জায়গায় বসে। আমরা এই যে দুইটি হিসাবকে প্রভাবিত করবে বলতেছি, এই সমন্বয় হিসাবটা জাবেদাভুক্ত হওয়ার পরে ফিনান্সিয়াল স্টেটমেন্টে দুটি জায়গায় বসে। প্রথমবার মূল হিসাবের সাথে প্লাস বা মাইনাস হয়, দ্বিতীয়বার ফিনান্সিয়াল পজিশনে দায় অথবা সম্পত্তি পাশে বসে। তাহলে সমন্বয় কয় জায়গায় বসে? দুই জায়গায়। একবার মূল হিসাবের সাথে প্লাস বা মাইনাস হয়, দ্বিতীয় সমন্বয় হিসাবটা সম্পত্তি হলে বা ব্যয় হলে, অগ্রিম হলে সম্পত্তি পাশে বসে, আর দায় বা আয় অগ্রিম হলে দায়ের পাশে বসে। এবার চলো আমরা কিছু উদাহরণ নিয়ে আলোচনা করি। অ্যাডজাস্টিং জার্নালের প্রথম উদাহরণ হচ্ছে বকেয়া মজুরি 400 টাকা, যা পরবর্তীতে পরিশোধ করতে হবে। এক্ষেত্রে মূল হিসাব হলো মজুরি, মজুরিটা আমার জন্য খরচ। এখন যেহেতু পরিশোধ করতে হবে, আমার খরচ বাড়বে, ডেবিট। সমন্বয় হিসাব হলো বকেয়া মজুরি, যেহেতু আমি মজুরিটা কোনো দিই নাই, আমার দায় বৃদ্ধি পাচ্ছে, ক্রেডিট। জাবেদা হবে মজুরি হিসাব ডেবিট, বকেয়া মজুরি হিসাব ক্রেডিট। বাকিতে সেবা প্রদান 2000 টাকা, যা পরবর্তীতে পাওয়া যাবে। সমন্বয় হিসাব হলো বাকিতে গ্রহীতা বা দেনাদার। যেহেতু ওই ব্যক্তি থেকে আমি টাকাগুলো পাবো, সেহেতু আমার সম্পত্তি বৃদ্ধি পাচ্ছে, ডেবিট হবে। আর আমার বাকিতে হলেও আয়টা বেড়েছে, যার কারণে ক্রেডিট হবে। জাবেদা হবে দেনাদার হিসাব ডেবিট, সেবা আয় হিসাব ক্রেডিট। অগ্রিম ভাড়া প্রদান 2000 টাকা 4 মাসের জন্য প্রদত্ত। সুতরাং 1 মাসের 500 টাকা সমন্বয় করতে হবে। এখানে
মূল হিসাব হলো ভাড়া হিসাব, ভাড়া খরচ হিসাব। খরচ বেড়ে যাচ্ছে, এটা যখন আমি পরিশোধ করব তখন খরচ বেড়ে যাবে, ডেবিট। অগ্রিম ভাড়া সম্পত্তি কমে যাবে, সুতরাং ক্রেডিট। জাবেদা হবে ভাড়া খরচ হিসাব ডেবিট, অগ্রিম ভাড়া হিসাব ক্রেডিট। শিক্ষানবিশ সাল আমি ৬,০০০ টাকা ৩ মাসের জন্য গ্রহণ করা হয়েছে, সুতরাং আমাদেরকে ১ মাসের ৬,০০০কে ৩ দিয়ে ভাগ করলে ২,০০০ টাকা সমন্বয় করতে হবে। এক্ষেত্রে অগ্রিম শিক্ষানবিশ সালামি আমার কমে যাবে, দায় কমে যাবে, অর্থাৎ অতিরিক্ত প্রাপ্তিটা কমে যাবে, এই জন্য ডেবিট হবে। আর শিক্ষানবিশ সালামিটা আমার আয় বৃদ্ধি পাবে, ক্রেডিট হবে। জাবেদা হবে শিক্ষানবিশ সালামি ডেবিট, অগ্রিম শিক্ষানবিশ সালামি ডেবিট, শিক্ষানবিশ সালামি ক্রেডিট। ১০,০০০ টাকা আসবাবপত্রের ২০% অবচয় ধার্য করতে হবে। ১০,০০০ টাকার ২০% ইকুয়াল টু ২,০০০ টাকা। এখানে সমন্বয় হিসাব হলো অবচয় হিসাব। আমার অবচয়টা ক্ষতি বৃদ্ধি করে, ডেবিট। আর মূল হিসাব হলো আসবাবপত্র হিসাব। আসবাবপত্র যেহেতু অবচয় হবে, সম্পত্তি কমে যাবে, ক্রেডিট। সুতরাং আমার জাবেদা হবে অবচয় হিসাব ডেবিট, আসবাবপত্র হিসাব ক্রেডিট। আশা করছি প্রিয় ছাত্রছাত্রীরা, প্রিয় শিক্ষার্থীরা, আমার এই উদাহরণগুলোর মাধ্যমে তোমরা আজকের আলোচনা অ্যাডজাস্টিং জার্নাল বুঝতে পেরেছ। সবাইকে ধন্যবাদ। আমরা এবার আবার বোর্ডে ফেরত যাব, অপেক্ষা করো প্লিজ। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, আমরা এতক্ষণ স্লাইড শুতে জাবেদা দাখিলা বা সমন্বয় দাখিলা সম্পর্কে বিস্তারিত আলোচনা করলাম। সবশেষে বুঝার সুবিধার্থে, তোমাদের বুঝার সুবিধার্থে আরেকটি উদাহরণ আমি এখানে দেখাচ্ছি। প্রতি মাসে ঘর ভাড়া প্রদান করি আমি ১০,০০০ টাকা করে, তাহলে ডিসেম্বর মাসে ভাড়াটা দেয়া হয়নি। এক্ষেত্রে আমরা দেখতেছি যে ১১ মাসে ১০,০০০ টাকা করে আমি প্রদান করেছি, ১,১,১০,০০০ টাকা। আর ডিসেম্বর মাসটা আমি দিই নাই, তাহলে ১ মাসের বকেয়া ১০,০০০ টাকা ইকুয়াল টু ১০,০০০। আমি সর্বমোট ১,২০,০০০ টাকা দেওয়ার কথা ছিল, কিন্তু আমি ব্যয় করেছি ১,১০,০০০ টাকা। ১,২০,০০০ টাকার মধ্যে ১,১০,০০০ টাকা। এখন এই যে ১০,০০০ টাকা আমি দিই নাই, এটা আমাকে দিয়েছি বলে ফিনান্সিয়াল স্টেটমেন্টে শো করতে হবে, না হলে আমার টোটাল খরচ যে ১,২০,০০০ টাকা এটা দেখানো হবে না। যেমন ভাড়াটা রেওয়া মিলে ডেবিট কলামে থাকে, এখানে ১,১০,০০০ টাকাই থাকবে, এবং সমন্বয়ে থাকবে যে ১ মাসের ভাড়া বকেয়া। এটা হচ্ছে রঙের, এটা হচ্ছে সমন্বয়। তাহলে এই যে ১ মাসের ভাড়া আমাকে দিতে হবে, এটা আমার দায় রয়ে গেল, আর টোটাল হচ্ছে আমার ১,২০,০০০ টাকা খরচ। সুতরাং বেতনটা আমার খরচ, ভাড়াটা আমার খরচ, এবং বকেয়া ভাড়াটা আমার জন্য দায়। সুতরাং জাবেদা হচ্ছে ভাড়া হিসাব ডেবিট, বকেয়া ভাড়া হিসাব ক্রেডিট। এই হচ্ছে আমার সমন্বয় জাবেদা। এভাবেই আমাদেরকে সমন্বয় জাবেদাগুলো শেষ করে আবার সেই সমন্বয়গুলো নিয়ে রেওয়া মিলের সাথে আবার নতুন করে একটা রেওয়া মিল তৈরি করতে হবে, সেটাকে বলা হয় সমন্বিত রেওয়া মিল। আমরা পরবর্তীতে আরো বিস্তারিত আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করছি তোমরা এই আজকের পাঠ সুন্দরভাবে গ্রহণ করতে পেরেছো এবং সবাই বুঝতে পেরেছো। আর সবশেষে প্রতিদিনকার মতো আমি আজকেও বলবো যে করোনা ভাইরাস থেকে মুক্ত থাকার জন্য আমরা সচেষ্ট থাকবো। আমরা সবসময় নিজেদেরকে
কেয়ারফুল রাখবো। আর খোদার কাছে, আল্লাহর কাছে আমরা প্রার্থনা করব আমরা যেন ভালো থাকি, সবাই যেন আমরা ভালো থাকি। প্রিয় শিক্ষার্থী এবং ভিউয়ার্স, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।